যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটা আয়নাঘর ছিল, স্বাগত বক্তব্যে বলা হয়েছে। আমি এটাতে দ্বিমত পোষণ করি, কারণ শিক্ষা প্রতিষ্ঠানকে আয়নাঘর করলে আয়নাঘরকে খাটো করা হয়। আয়নাঘর এই ভয়াবহ জীবন আর শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি, মুক্ত আলো বাতাস থেকে শ্বাস নিঃশ্বাস নিতে পারছি, নিজের পছন্দমতো খাবার খেতে পারছি, ভাই বোন আত্মীয় স্বজনের থাকতে পারছি, এটাকে একভাবে করলে কিন্তু আয়নাঘরে খাটো করা হবে। আমি মনে করি এই ধরনের চিন্তা করা উচিত নয়। এটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, কিন্তু আয়নাঘর নয়। আরেকটা জিনিস আমি প্রসঙ্গক্রমে বলতে চাই যে আমাদের দেশে কিন্তু ঢালাওভাবে সবাই সেনাবাহিনীকে বিভিন্ন অপরাধের জন্য জড়িত করে। কোনো প্রতিষ্ঠানের যদি 2%, 3%, 4%, শতকরা 5 জন অপরাধের সাথে যুক্ত হয়, আপনারা কি সেই প্রতিষ্ঠানকে ঢালাওভাবে গালি দিতে পারেন? বেসামরিক প্রশাসনে তো 95 জন শতকরা জড়িত ছিল বিভিন্ন অপরাধের সাথে, ছিল না? ওই বেসামরিক প্রশাসনে কেউ গালাগালি করে না কেন? তাহলে সেনাবাহিনীর বিরুদ্ধে এত বৃহস্পতিবার? এটা কিন্তু একটা ভারতীয় এজেন্ডা। এদেশের সকল ক্রান্তিকালে সেনাবাহিনী এগিয়ে এসেছে। মুক্তিযুদ্ধ 1971 শুরু হয়েছে সেনাবাহিনী দিয়ে। সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্যের প্রতীক, এবং ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী। 1975-এ তারা দেখেছে, বিভিন্ন সময় তারা দেখেছে, এবং তাদের এজেন্ডা হলো সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করা। আমরা আবেগী হুজুগি জাতি। একজনের কথা শুনে আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি, হাজার হাজার কমেন্ট করি, লাইক দিই। আমরা খতিয়ে দেখি না কেন ভারতের সেনাপ্রধান বিপ্লবের এই ফ্যাসিবাদের পতনের 4-5 মাস পরে বলল যে জেনারেল ওয়াকারের সাথে আমার যোগাযোগ ছিল 5ই আগস্টের আগে পরে। কেন 5 মাস পরে বলল? আমরা কোনো চিন্তা করেছি? আমরা তখন কিন্তু বলছি যে ওয়াকারের সাথে যোগাযোগ ছিল, সুতরাং ওয়াকার ভারতের দোসর, ফ্যাসিবাদের দোসর। তারা এটা বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে ক্ষিপ্ত করে দেওয়ার জন্য। ওই এজেন্ডা তারা ওখান থেকে বসে, যারা পলাতক আজকে তারাও বলছে, এবং তাদের প্রভুরাও বলছে। আমার মোবাইলে কত হাজার দিয়ে এরকম রিলস আছে, ক্লিপস আছে, অথচ এগুলোর কোনো প্রমাণ নেই। একজন একটা কথা বললো, আমি শুনলাম, আমি এটা প্রচার করছি। স্পষ্ট হাদিসে, একটা না কয়েকটা হাদিসে আছে। মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি এটা শুনলাম, এটা যাচাই না করে প্রচার করলাম। আমার মনে হয় বাংলাদেশে একজন লোকও পাওয়া যাবে না একটা কিছু শোনার পরে যাচাই না করে প্রচার করে না। আমার মনে হয় এগুলোতে আমাদের বিরত থাকা উচিত। সেনাবাহিনী আর ডিজিএফআই, সেনাবাহিনী আর এনএসআই বা র্যাব এক প্রতিষ্ঠান নয়। এনএসআই একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, র্যাব পুলিশের অধীনে একটা সংগঠন, ডিজিএফআই 3 বাহিনীর সংগঠন, এবং এগুলি কোনোটার উপর সেনা প্রধানের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার থেকে বলা হয় তাকে অমুক জায়গায় পোস্টিং করো, তারা পোস্টিং করে। এর বাইরে সেনাপ্রধান বা সেনাবাহিনী, সেনা সদরের কোনো কাজ নেই। সুতরাং যারা অপরাধ করেছে তারা অবশ্যই শাস্তি প্রাপ্য, এবং তাদের শাস্তি পেতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু এটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, তোমাদেরকে অনুরোধ করব, এবং তোমরা তোমাদের পরিসরের সবাইকে বলবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে তোমরা দাঁড়িও না। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমি 30 বছরে কোনো দিন দেখিনি সেনাবাহিনী জনগণের সাথে কোনো গণ্ডগোল হচ্ছে। এই ফ্যাসিবাদরা এসে কিছু কিছু ক্ষেত্রে হয়তো করেছে, কিন্তু 5ই আগস্ট যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না থাকতো, এই দেশে রক্তের বন্যা বয়ে যেত। এটাকে ম্লান করে দিতে পারবে না। এরকম যত জায়গায় যত রকমের যত কিছু হয়, সেনাবাহিনী সবসময় জনগণের কাঁধে কাজ করেছে, পাশে কাজ করেছে। সুতরাং সেনাবাহিনী জনগণের বন্ধু। প্লিজ কিপ ইট ইন মাইন্ড যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার না করে ব্যক্তি XYZ এর বিরুদ্ধে আমরা যেন করি। ওকে, আমি আজকে আমার নাম বলার আগে বলা হলে আমি অভিজ্ঞতা বর্ণনার জন্য, আমি অভিজ্ঞতা বর্ণনা করতে আসিনি। কারণ আমার এই 69,794 ঘন্টার অভিজ্ঞতা, এই বিভীষিকাময় জীবনের অভিজ্ঞতা বলতে তো 69,794 ঘন্টাই লাগবে। আর এটা তো ইউ নো অনলি পার্ট অফ মাই সাফারিংস। এই ফ্যাসিবাদের হাতে আমি, আমার পরিবার, অসংখ্য হাজার হাজার পরিবার কত সাফার করেছে। প্রত্যেকটা নিয়ে একটা উপন্যাস হতে পারে, একটা সিনেমা হতে পারে।
আমার পরিবারের সাথে যা হচ্ছে এটা নিয়ে তো অন্তত 10টা সিনেমা হতে পারে। এগুলো বর্ণনা আপনারা তোমরা যারা আগ্রহী প্লিজ আমার নাম দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে আমি শত শত সাক্ষাৎকার দিয়েছি পর্যন্ত, আমি ওগুলো বর্ণনায় যাব না।